শীতে ডিস্টার্ব করে। আচ্ছা আমি শুরু করি। বাপরে, দীপু আইনি না হারামি। তোমরা ভাই কি অ্যাসাইনমেন্ট দিয়েছো, নয় পাইছো বাবারে? এটা আমার মাত্র 8.5 দিছে স্যার, এটা আমার বেমানি দীপু করছে। দীপু দীপু তো নয়। দীপু 9 দেওয়ার কাহিনী আছে, যারা একটু কম নাম্বার পাইছে এগারো স্যার বেশি নাম্বার দিতে বুঝলাম। দিছি কত পৃষ্ঠা জানো? 34 পৃষ্ঠা। বাবারে, 34 পৃষ্ঠা তো দিছো চ্যাট জিপিটি মারিয়া। হ্যাঁ, লেখতে তো হইছে। তুমি বুঝো, পুরো একদিন লিখছি আমি। কি হাতে লিখিয়া? তাহলে কি? হ্যাঁ, সেইখান থেকে শুরু করবো। ফরেন ট্রেড, ফরেন ট্রেড পলিসি, ফরেন ট্রেড পলিসি কত নম্বর চ্যাপ্টারটা জানি? ছয় না নাকি? ছয়তে? ছয় থেকে মানে ছয় তোমার ফাইনালে গিয়েছে, ইয়াতে মিলিয়ে গেছে। তাহলে সাত। সাত তো নাই, সাথে এই যে এখান থেকে ফরেন চ্যাপ্টার ডিরেক্ট। 8। তোমার কি একবার ইয়াতে শুরু তো কল লাগবো, হোয়াট ইজ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, এগুলো আসতে। যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কও, তাহলে মনে করো যখন কানিকে একটা কান্ট্রি অন্য কান্ট্রির উপরে ডিরেক্টলি ইনভেস্ট করে, এটি হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। এখানে কিছু কথা আছে যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টে ফিউ টাইম গভর্নমেন্ট ইনভলভ হয়, ঠিক আছে। ইনভলভ হয় কিরকম, যেরকম তোমার একটা যদি বড় অর্গানাইজেশন তোমার যদি মনে করে যে এখানে ইনভেস্ট করলে ভালো হইব, কিন্তু ওই কনভেস্ট করতে পারতেছে না, কিন্তু যদি তোমার মনে করো ওই গভর্নমেন্ট যদি যায় ওর গভর্নমেন্টের লোক, অন্য কান্ট্রির গভর্নমেন্টের লোক যদি তোমার মনে করো যে কথা কয়, তাহলে তুমি মনে করো যে অনেক সময় তোমার কাজ হয়। যেরকম যদি মনে করো যে তোমার ইউএস এর কোনো একটা লোক যদি বাংলাদেশে করতে চায়, তাহলে কি করবো? ওই যে তোমার ইউএস এর যে আছে, হাই কমিশনার আছে আঙ্গুয়ানে, ওই খালি কইবো, তাইলেই দেখবা যে মনে করো যে ইনভেস্টমেন্ট করার সুযোগ হয়ে গেছে। বুঝছো, এটা হচ্ছে ফরেন ডিরেক্ট, মানে একটা কান্ট্রি তোমার অন্য কান্ট্রিতে ডিরেক্টলি ইনভেস্ট করবে, এটা হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। আর এটা হচ্ছে টার্মস অফ এফডিআই, দরকার নাই, ফাউল জিনিস, এটাও দরকার নাই। সোর্স অফ এফডিআই এটা তো খালি না করছে। এফডিআই অ্যাকুইজিশন এন্ড ইটস এ গ্রিন ফিল্ড। অ্যাকুইজিশনটা গ্রিনফিল্ড হইছে মনে করো যে একবার তুমি স্ক্র্যাচের থেকে তুমি একটা কোম্পানি বিল্ড করবা, আর হইছে অ্যাকুইজিশন হইছে যে মনে করো যে একটা এক্সিস্টিং মানে অলরেডি বিজনেস আছে, ওটা তুমি অ্যাকোয়ার করে লাইবা, কিনা লাইবা, বা ওটা পার্টনারশিপ হবে, এটা হচ্ছে তোমার গ্রিনফিল্ড ভার্সেস অ্যাকুইজিশন। এটা আইতে পারে। গ্রিনফিল্ড হইছে মনে করো তুমি মার্চ একবার। করা নাকি? হ্যাঁ, অ্যাকুজিশন কি মার্চ করা? মার্চ, মার্চও হইতে পারে মার্জও হইতে তুমি পারে, মার্জার এন্ড অ্যাকুইজিশন দুইটা, মানে দুইটাই এখানে আসবে। জাস্ট ওইখানে অ্যাকুইজিশনটা আসছে, আর হচ্ছে গ্রিনফিল্ডটা হচ্ছে নিউ একটা বিজনেস শুরু করা, মানে একবার নতুন ভাবে শুরু হুম, করা, যেটা ওইটা হচ্ছে গ্রিনফিল্ড ইনভেস্টমেন্ট। এই যে পলাশে আচ্ছা, বুঝছে, এটা আগের বার কইছিলাম। 10-10। আচ্ছা, এইখানে পড়াইছিল ওয়াই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। এখানে হচ্ছে তোমার একটা হচ্ছে এক্সপোর্টিং, একটা হচ্ছে লাইসেন্স। বুঝছো, এক্সপোর্টিং হচ্ছে তোমার মনে করো যে তুমি তোমার তোমার যদি এখানে ট্রানজেকশন কস্ট কম হয়, ঠিক আছে, যে তুমি এক্সপোর্ট করবা, তুমি তোমার প্রোডাক্টটা চায়নাতে বানাইবা, চায়নাতে বানায়া বাংলাদেশে এই সাপ্লাই অ্যাসেম্বল করবা, করবা, তাহলে যেটা অ্যাসেম্বলটা। আরে মেয়ে তুমি কথা কো না, মাঝখানে ঢুকো না। এটা হচ্ছে এক্সপোর্টিং। আর লাইসেন্সিং হচ্ছে যে তুমি মনে করো যে দেখতেছো এখানে ট্রানজেকশন কস্ট অনেক বেশি, সো তোমার একটা লাইসেন্স মানে গ্যারান্টি দিয়ে দিবা, আর একটা দিয়ে দিবা, কোম্পানি দিয়ে দিবা, সো ওই তোমার প্রোডাক্টটা প্রডিউস করবো মানে ম্যানুফ্যাকচার করবো, এর মাধ্যমে তুমি কি পাইবা? রয়্যালিটি পাইবা। রয়্যালিটি হচ্ছে তোমার পার ইউনিটে তুমি রয়্যালিটি পাইবা। এটা হচ্ছে তোমার ডিপেন্ড করবে তোমরা কেমনে এটা তোমরা মানে করছো, এই এগ্রিমেন্ট করছো, ঠিক আছে। এটার উপরে এই যে এখানে লেখা আছে রয়্যালটি ফ্রি এভরি ইউনিট সোল্ড, ঠিক আছে, যত ইউনিট সোল্ড করবে তত ইউনিট অনুযায়ী তোমার রয়্যালটি দিব। ঠিক আছে, এখানে আছে তোমার লিমিটেশন অফ এক্সপোর্টিং। লিমিটেশন অফ এক্সপোর্টিং এর মধ্যে আছে মনে করো যে প্রথমটা হচ্ছে যে কি জানি ট্রানজেকশন ট্রান্সফরমেশন কস্ট আছে মনে করো। মনে করো যে তোমার ওই যে আসা যাওয়ার খরচটা আছে। পরেরটা হচ্ছে তোমার আছে তোমার মনে করো যে অনেক সময় যে তোমার গভর্নমেন্ট আছে না, থাকে তোমার যারা মানে এক্সপোর্টিংটা করে না, প্রমোট করে না, মানে এক্সপোর্ট যদি প্রমোট করে তাহলে কি তুমি অন্য কান্ট্রির উপর ডিপেন্ড হয়ে গেছে, এর লেগে এটা তোমার প্রমোট করে না, এর ক্ষেত্রে তোমার এখানে লিমিটেশন থাকে। পরে তো হচ্ছে তোমার মনে করো যে কস্টের একটা ব্যাপার সেবার আছে। ঠিক আছে, এই তিনটা। আর একটা হচ্ছে তোমার লাইসেন্সিং। লাইসেন্সিং এর প্রধান সমস্যাই হচ্ছে তোমার তুমি একজনের লাইসেন্স দিতেছো,
মনে করো যে সোনির একটা উদাহরণ আছে এই জায়গায় মেবি, এই যে আরসিএ, মনে করো অর্ডার দেওয়া হয়েছে তোমার সোনির টিভি বানাইতে, কিন্তু পরে দেখা যায় যে অগজি ইয়াটা আছে, ঠিক আছে, ওটা ইয়ে হয়ে যায়, মানে অগজি টেকনোলজিটা আছে ওটা মনে করো যে মানে মার্কেটে ছড়ায় জায়গা। এটা হচ্ছে তোমার, এটা সবচেয়ে বড় সমস্যা। এটাও বেশি দরকার নাই, দরকার হইছে কোনটা জানি, পলিটিক্যাল আইডিওলজি অফ ইনভেস্টমেন্ট, এটা স্যার কইছিল পড়তে। পলিটিক্যাল আইডিওলজির ভিতরে আছে রেডিকাল ভিউ। রেডিকাল ভিউ হইছে যে তোমার মনে করো যে গভর্নমেন্ট তোমার ওই ইয়ার মতন এই মানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ওরা ইয়া করে না, প্রমোট করে না। প্রমোট করে না মানে হইছে মনে করো যে ওরা বিশ্বাস করে যে মনে করো যে যারা নাকি তোমার ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট করতেছে ওরাই একমাত্র তোমার লাভবান হইতেছে, আর যে তোমার যে হোস্ট কান্ট্রি আছে ওই কোনো বেনিফিট হইতেছে না। এখানে তোমার হইছে তোমার যে যেই জব ইয়াগুলা ক্রিয়েট হইতেছে, মানে মানে এই তোমার যে মানে মধ্যম কান্ট্রি গুলো আছে, ঠিক আছে, ওরা হচ্ছে তোমার ইয়ার উপরে ডিপেন্ডেবল হয়ে যেতেছে। 1 মিনিট আইট আছে দাঁড়াও। ঠিক আছে। থিওরিটিক্যাল দিতে আসলাম না তোমার। আর হচ্ছে কি তোমার ইয়াতে তোমার ডিপেন্ডেবল হয়ে যেতেছে, মানে সব সময় তোমার যে লোয়ার কান্ট্রি গুলো আছে ওরা সব সময় তোমার যারা নাকি তোমার হায়ার কান্ট্রি আছে ওর উপরে ডিপেন্ডেবল থাকে এই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের লাগে। এর লেগে তোমার এখানে তোমার ইয়ে হয় না, মানে ওরা সাজেস্ট করে না। যদিও তোমার এখানে পরে পরিবর্তন আয়, কিন্তু এটা তো লাস্টেই পেতাম। আর ফ্রি মার্কেট হয়েছে যে ফ্রি মার্কেট তো জানোই, যে যে কেউ ইচ্ছা করলে তোমার ইনভেস্টমেন্ট করতে পারো। আর প্র্যাগমেটিক হয়েছে তোমার, এটা তোমার না তোমার হয়েছে ফ্রি মার্কেট, না হয়েছে তোমার ইয়ামার রেডিকাল ভিউ। ওরা হয়েছে সবসময় দেখবো হয়েছে যে তুমি কোনটাতে বেনিফিশিয়াল হইতেছো। ঠিক আছে, যদি দেখে যে তোমার একটা তোমার ডিরেক্ট মানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টে তোমার একটা তোমার এক্সিস্টিং কোম্পানি তোমার ক্ষতিগ্রস্ত হইতেছে, তখন তো তুমি এটা ইয়ার মধ্যে যাবা, মানে এই যে রেডিকাল ভিউ হিসেবে, মানে তুমি এটা ইয়া করবে না, প্রমোট করবে না। আর যদি দেখো যে তোমার ওইটার লাগে তোমার জব ক্রিয়েশন হইতেছে, টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট হইতেছে, তখন তো তুমি ফ্রি মার্কেটে যাবা। বুঝছো? মানে এটা হচ্ছে দুইটার কম্বিনেশন, না এটা তোমার ফ্রি মার্কেটে সাজেস্ট করে, না হইছে রেডিকাল রিভিউ সাজেস্ট করে। এটা হচ্ছে তোমার তুমি যেটাতে বেনিফিশিয়াল হইবা ওইটাই তোমার সাজেস্ট করে। আর শিফটিং টেকনোলজি এটা ছাড়া তো হয় নাই তিনটাই। আচ্ছা, এটা কি পাওয়া লাগবে যে হোস্ট কান্ট্রি আর ইয়া হোম কান্ট্রি? ক হ্যাঁ, এটা তো তোমরা পড়তে পড়তে ইয়া করলেছো। আউলেই যায় না মাঝে মাঝে। আচ্ছা, হোস্ট কান্ট্রি হয়েছে মনে করো যে কান্ট্রিতে তুমি ইনভেস্ট করতেছো, মনে করো পলাশ, পলাশ তোমার কাছে ইনভেস্ট করতেছে, তাহলে পলাশ ইয়াসিন ইয়াসিনের মনে করো ফার্মে ইনভেস্ট করতেছে, তাহলে ইয়াসিন হয়েছে হোস্ট, আর পলাশ হয়েছে হোম কান্ট্রি। ঠিক আছে, যেখান থেকে তোমার ইনভেস্টিংটা আইতাছে ওইটা হচ্ছে তোমার হোম কান্ট্রি, আর যেখানে তোমার যাইতে আছে ওইটা হচ্ছে তোমার হোস্ট কান্ট্রি। ঠিক আছে, এখানে তোমার বেনিফিট হয়েছে প্রথমে হচ্ছে তোমার মনে করো যে রিসোর্স ট্রান্সফার। রিসোর্স ট্রান্সফার মানে হচ্ছে তোমার টেকনোলজি হইতে পারে, পরে হচ্ছে তোমার রিসোর্স মানে তোমার মেশিনারি হইতে পারে, এসব হচ্ছে ট্রান্সফার হয়। যদি তোমার মনে করো একটা লোয়ার কান্ট্রি হয় আর তুমি এখানে মনে করো একটা প্রোডাকশন করতে চাও, তাহলে কি তোমার মেশিনারি লাগবে। মেশিনারি গুলো তুমি কি করবা, তোমার ইয়াতে তোমার হয়তো বা তুমি নিয়ে যাইবা, নাইতো বা তুমি মনে করো ওইখানে বিল্ড করবা। ঠিক আছে, এটা হচ্ছে রিসোর্স ট্রান্সফার। পরেরটা হচ্ছে তোমার এমপ্লয়মেন্ট ইফেক্ট, মনে করো যে ওইখানে তোমার এমপ্লয়মেন্ট ক্রিয়েট হইতেছে। ঠিক আছে, পরে হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট ইফেক্ট। ব্যালেন্স অফ পেমেন্ট মানে তুমি যেহেতু এখানে ইনভেস্ট করতেছো, তার মানে কি ওখানে ফরেন কারেন্সি যাইতেছে, ফরেন কারেন্সি যাওয়ার মাধ্যমে কি হইতেছে, আর পেমেন্টটা ইমপ্রুভ হইতেছে। মানে বাংলাদেশে যদি কি $1 বিলিয়ন মানে ইনভেস্ট করে, তারা কি বাংলাদেশে $1 বিলিয়ন ফরেন আসতেছে, তার মানে এটা বাংলাদেশের রিজার্ভ বাড়াইতেছে। ঠিক আছে, তাহলে এটা তোমার ব্যালেন্স অফ পেমেন্ট ইফেক্ট ইয়া করে। আর হচ্ছে ইফেক্ট অফ কম্পিটিশন অন ইকোনমি। আচ্ছা, এখানে তোমার আরেকটা ইয়া করে, মনে করো যে তোমার এখানে যদি মনে করো একটা মনে করো বসুন্ধরা গ্রুপ মনোপলি করতেছে, ঠিক আছে, একাই বিজনেস করতেছে, যদি তোমার অন্য দেশ আয়, ঠিক আছে, মনে করো ওই বিজনেস শুরু করে, তাহলে কি হইব, মনে করো যে ওরা যে মনোপলিটা করতেছে এটা তোমার এর উপর একটা ইয়ে হইব, মানে কনফ্লিক্ট হইব। এই কনফ্লিক্টের মাধ্যমে কিন্তু তোমার কম্পিটিশন তৈরি হইব। কম্পিটিশনের মাধ্যমে তোমার চিপার মানে যে প্রোডাক্টটাকে তুমি 2 টাকা বেচেছিল এখন তুমি 1 টাকা পাবে, যেহেতু কম্পিটিশন, কারণ এখানে তার ওই মনোপলি করতে পারবো না। ঠিক আছে, এখানে তোমার হোস্ট কান্ট্রি রয়েছে তোমার ইয়ে আছে তোমার কস্ট, অ্যাডভার্স ইফেক্ট অফ কম্পিটিশন।
তোমার অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে কম্পিটিশন মাধ্যমে, এটা বুঝাইতেছে যে তোমার যদি কম্পিটিশনের মাধ্যমে এমন হইতে পারে যে তোমার যেই মানে ইয়া আছে, কোম্পানিগুলো আছে দেশের মানে লোকাল, ওগুলো তোমার ইয়ে হয়ে যেতে পারে। যেরকম যদি মনে করো এই তোমার কেএফসি ধরো, আগে তোমার মনে করো কেএফসি যদি মনে করো যে যে কোনো দেশ মানে ইয়াতে যায় মানে এই মানে আন্ডার ডেভেলপমেন্ট কান্ট্রিতে যদি তোমার ইয়া করে মানে এই ইনভেস্ট করে, তার মাধ্যমে তোমার মনে করো যে ওইখানে যে লোকাল ইয়ারা আছে ফ্রাঞ্চাইজি আছে ওটা ওরা খাই দিতে পারে। কারণ কি অগত্যা টাকার অভাব নেই, ওরা যদি মনে করো চায় যে 10টা জিনিস আর 8টায় বেচবো, 2 টাকা লস করবো, তা তো কোনো সমস্যা নেই, বুঝছো? এটা হচ্ছে তোমার ইফেক্ট অফ অ্যাডভার্স ইফেক্ট অফ কম্পিটিশন, বলছে অফ অ্যাডভার্স ইফেক্ট অন ব্যালেন্স অফ পেমেন্ট। তুমি যখনকার তোমার টাকা আইতাছে, ঠিক আছে, এটা তোমার লাগে হচ্ছে তোমার প্লাস পয়েন্ট, কিন্তু তোমার যখনকার নাকি ওই টাকার ইনভেস্ট করার মাধ্যমে ওই মানে প্রফিট করবো, ওই প্রফিটটা যখনকার নাকি তোমার অন্য দেশে মানে ওর হোম কান্ট্রিতে ট্রান্সফার করবো, তখন তো তোমার একটা নেগেটিভ ব্যালেন্স ক্রিয়েট হইব। কারণ কি তোমার মনে করো তোমার ওই প্রত্যেক বছর মনে করো যে 10 টাকা করে তোমার মনে করো $10 বিলিয়ন ইনকাম করতো, so যদি $8 বিলিয়ন তোমার হোম কান্ট্রিতে পাঠাইলে, তাহলে কিন্তু তোমার হোস্ট কান্ট্রির অনেক ক্ষতি হইতেছে, বুঝছো? সেটা দরকার নেই। হোম কান্ট্রি তো কইলামই, একটাতে বুঝলে তার একটা হোম কান্ট্রি হচ্ছে তুমি যেখান থেকে তোমার ইনভেস্টটা যাইতেছে। শোনো, এখানে হচ্ছে তোমার একটা, এখানে তোমার ওরকম ভাবে দেয়া নাই, তো আমি এটা কয়ে দিই যে হোম কান্ট্রি তোমার বেনিফিট হয়েছে ওই যে একটা, একটা হচ্ছে তোমার মনে করো যে তুমি এখানে প্রোডাকশন করতেছো, ঠিক আছে, প্রোডাকশন করার মাধ্যমে তুমি ইচ্ছে করলে যে হয়তোবা তুমি ইউএসএ তে থাকো, ঠিক আছে, ইউএসএ তে তুমি একটা ফোন ম্যানুফ্যাকচার করতে লাগে $1,000 ধরো, কিন্তু তুমি যদি চায়নাতে ইয়া করো, আনো, ঠিক আছে, মানে এক্সপোর্ট করে আনো, তাহলে তোমার কি হইতেছে, ওটা $200 তুমি পাইতেছো, তার মানে কি তোমার $800 সেভ হয়ে যাচ্ছে। তো তোমার এক্সপোর্টটা তোরা মনে করো যে তোমরা লোয়ার প্রাইসে প্রোডাক্ট পাবে, এটা হচ্ছে হোম কান্ট্রির বেনিফিট একটা। পরেরটা হচ্ছে তোমার ওই যে ব্যালেন্স অফ পেমেন্ট কেমনে ইমপ্রুভ করবো, ওই মানে ওইখানে যে একটা নেগেটিভ ছিল যে ওই যে টাকা একবার হইছে তোমার তুমি ইনভেস্ট করছো, কিন্তু তুমি কিন্তু আবার রিটার্নও পাইতেছো যখন তাই নাকি তোমার এই কোম্পানি যখন ইস্টাবলিশ হয়ে যাবে, আর তোমার ইস্টাবলিশ হওয়ার মাধ্যমে ওরা যে প্রফিটটা করবে ওটা তোমার দেশে বাড়াবে, তার মাধ্যমে তোমার এটা প্রফিট হইতেছে, ঠিক আছে, এই দুইটা। আরেকটা যদি তুমি এই নেগেটিভ ধরো, তাহলে হচ্ছে তোমার মানে এটা হচ্ছে পজিটিভ, নেগেটিভ ধরো ওই যে পজিটিভটাই নেগেটিভ, মানে পজিটিভটাও নেগেটিভ হয়েছে মানে ওই যে তুমি যে ইনভেস্ট করছো, তুমি এমন আছে তুমি টাকা পরে ইন ফিউচারে টাকা নাও আনতে পারো। পরে তো হচ্ছে তুমি যদি একটা বড় অ্যামাউন্ট অন্য দেশে যে পেমেন্ট করো, তাহলে তোমার কান্ট্রি ব্যালেন্স অফ পেমেন্টের ইস্যু, এটা হচ্ছে হোম কান্ট্রির অ্যাডভান্টেজ, ঠিক আছে। হচ্ছে হোম পলিসি, হোম কান্ট্রি পলিসি যেগুলো ছিল টেস্টিং আসলো ওই অ্যাপ থেকে মনে করেছে। আচ্ছা, এই যে এফডিএ গভর্নমেন্ট পলিসি যেটা আইছিল আমাকে সিটিতে কেউ দিই নিয়া, এটা আইতে পারে কালকে। এটা একবারে ইজি, বুঝছো, এটা একবারে ইজি মানে একবারে ইজি। এইটা তো চারটা আঁকতে হবে, তার আগে কিভাবে লাগতে হবে? আরে মিয়া এটা আমি কই না, এটা আচ্ছা এটা তো আমি দিই নাই সারা, তো আমার দেড় দেড় দিল কে ওই যে পুরো। একটা বড় করে লেখছো, না ধর এটা লেখতে লইছিল নাকি? এই যে প্রথম লাইনটা লিখছিলাম, বুঝলে গেছো মিয়া। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, হাই, মনে করো যে গভর্নমেন্ট পলিসি, বুঝছো, গভর্নমেন্ট এ এফডিআই গভর্নমেন্ট পলিসি, থিওরি অফ এফডিআই, ঠিক আছে। প্রথমে তুমি এখানে লিখবো হোয়াট ইজ এফডিআই, বুঝছো, সবার আগে লিখবো হোয়াট ইজ এফডিআই, বুঝছো। এফডিআই লেখার পরে তোমার কাছে হাউ হাউ হাই দ্য ট্রান্সপোর্টেশন কস্ট অ্যান্ড ট্যারিফস, ঠিক আছে। মানে এখানে ট্রান্সফরমেশন কস্ট এন্ড ট্যারিফের উপর ডিপেন্ড করবে তুমি এক্সপোর্ট করবা কি না, ঠিক আছে। যদি লো হয় তাহলে তুমি এক্সপোর্ট করবা, যদি লো হয় তার মানে কি তোমার বেনিফিট, তোমার ট্রান্সপোর্টেশন কস্ট কম, ট্যারিফও কম। তুমি যদি একটা প্রোডাক্ট অন্য দেশের থেকে বানাও, ঠিক আছে, আর তুমি যদি মানে চায়না থেকে বানায় যদি বাংলাদেশে আনো, তাহলে তোমার প্রফিট হইতেছে, যেহেতু তোমার ইয়া কম, এই কি কয় ট্রান্সপোর্টেশন কস্ট এন্ড হচ্ছে তোমার ট্যারিফ দুইটাই কম, তো তোমার এক্সপোর্ট করতেই পারো। যদি না হয়, যদি হাই হয় ট্রান্সপোর্টেশন এবং ট্যারিফ, তাহলে কি করবা? ইউ নো হাউ এমিনেবল অফ লাইসেন্সিং, যদি মনে করো যে এটা বন্ধুত্বপূর্ণ হয়, মানে ওই দেশ কি তোমার বন্ধুত্বপূর্ণ লাইসেন্সিং এর এর মাধ্যমে, যদি হয় নো, তাহলে তুমি কি করবা? এফডিআই মানে ফরেন ডিরেক্ট ইনভেস্ট করবা, ওইখানে তুমি ডাইরেক্টলি ইনভেস্ট করবা, ঠিক আছে। আর তুমি লাইসেন্সিং তো আগেই কইলাম যে মনে করো যে ওই তুমি একটা ইয়া দিয়ে দিবা, মানে তোমার কোম্পানির লাইসেন্স দিয়ে দিবা যে তোমার প্রোডাকশন মানে ইয়া করতে পারে, প্রডিউস করতে পারে, আর তোমার একটা রয়্যালিটি দিব, ঠিক আছে, বুঝছো কিন্তু এটা। যদি মনে করো যে এমিকেবল হয়, তাহলে কি এটা ইয়েস, তাহলে তুমি নেক্সট স্টেজ যাবে, এটা কিন্তু এক একটা স্টেজ, ঠিক আছে, এই যে প্রথমটা একটা ওই যে স্টেজ, সেকেন্ড হাই একটা দেওয়া যে কি এর আগে? হ্যাঁ। হাই। আচ্ছা, আবার প্রথম দেবো, ঠিক আছে।
মনে করো তুমি একটা দেশে তুমি এক্সপোর্ট করবা, ঠিক আছে? এক্সপোর্ট করলে তুমি আগে দেখতে হবে তোমার ট্রান্সপোর্টেশন কস্ট কিরকম আর ট্যারিফ কিরকম। যদি তোমার লো হয় তাহলে তুমি ওইখানে এক্সপোর্ট করবা। যদি এক্সপোর্ট, যদি তুমি দেখো যে ওখানে মানে লো না হয় এখানে হাই হয়, ঠিক আছে, মনে করো যে যে এখানে কিন্তু হাই দেওয়া আছে, ঠিক আছে, হাই হয়, তাহলে তুমি কি করবা? তুমি করবা কি লাইসেন্সিং। তুমি যেহেতু এক্সপোর্টিং এক্সপোর্ট করতে পারতেছো না, তার মানে তুমি এখানে লাইসেন্সের মাধ্যমে তুমি এখানে প্রোডাকশন করতে পারো। যদি এমিনেবল মানে কি বন্ধুত্বপূর্ণ, মানে ওখানে কি বন্ধুত্বপূর্ণ আচরণ হয় নাকি, মানে মানে সহনশীল, মানে তুমি লাইসেন্স করতে পারবে কি কিনা। নো, যদি হয় নো, তাহলে তোমার হচ্ছে এফডিআই, তুমি ডাইরেক্ট ওখানে তোমার প্লান্ট মানে ইয়া করবা, মানে ইনস্টল করবা ওখানে তোমার একটা মানে তুমি যে তোমার কিরকম মনে করো যে চায়না বাংলাদেশে ইয়া করতে চায় না, ইনভেস্ট করতে চায় না ডিরেক্টলি, ওরকম ইনভেস্ট করবা। আর যদি মনে করো যে এমিনেবল হয়, তাহলে এটা হচ্ছে ইয়েস, তাহলে তার মানে তুমি লাইসেন্সের সেকেন্ড স্টেপে যাইবা। সেকেন্ড স্টেপটা হচ্ছে টাইট কন্ট্রোল ওভার, সেকেন্ড স্টেপে টাইট কন্ট্রোল ওভার দা ফরেন অপারেশন। যদি এখানে মনে করো যে তুমি একটা দেশে তুমি পরিচালনা করতে বিজনেস, কিন্তু এখানে অনেক তোমার নিয়ম অনেক কঠোর, যেখানে তুমি ইয়া করতে পারবা না, মানে লাইসেন্সে করতে পারবা না, তখন তো তুমি কি করবে, ইয়েস তুমি ডাইরেক্ট এফডিআই যাবে, ঠিক আছে? যদি তোমার লাইসেন্সিং এর উপরে অনেক কঠোর হয়, তাহলে তুমি ইয়েস এফডিআই যাবে, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টে যাবে। যদি নো হয়, তাহলে তুমি নেক্সট স্টেপে যাবে। নেক্সট, ক্যান ইউ নো হাউ টু বি প্রোটেক্টিভ লাইসেন্সিং কন্ট্রাক্ট। যদি হয় নো, তাহলে তুমি এফডিআই যাবে, মানে কি তুমি জানো না যে কিভাবে তোমার লাইসেন্সটা যে ইয়া করতে হবে, মানে প্রোটেক্ট করতে হবে। ওই যেটা আমরা বললাম না, যে মনে করো হইতে পারে তোমার মেধাস্বত্বটা চুরি হয়ে যেতে পারে, তুমি যে যে টেকনোলজিটা আছে ওটা তুমি তুমি মানে প্রোটেক্ট নাও করতে পারো। যদি এটা নো হয়, তাহলে তুমি ডাইরেক্ট এফডিআই করবে, ওখানে তুমি লাইসেন্সিং এর লেগে যাবে না, ঠিক আছে? আর যদি হয় ইয়েস লাইসেন্সিং, তাহলে তুমি লাইসেন্স করবা। বুঝছো? না আবার কল লাগবে? আচ্ছা। আচ্ছা, এটা না। শেষ। পার্ট হইছে পার্ট অফ ট্রেড, ইনভেস্টমেন্ট, ডেভেলপমেন্ট, ইন্টিগ্রেশন। আচ্ছা, ইন্টিগ্রেশন কি আমি কই। ইন্টিগ্রেশন হচ্ছে তোমার জিওগ্রাফিক্যালি কতগুলা দেশ একসাথে ঠিক আছে, ওরা কমন একটা জিনিসে এগ্রিমেন্ট, এটা হচ্ছে তোমার হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনের মূল লক্ষ্য হচ্ছে তোমার ট্যারিফ, আর হচ্ছে তোমার যে কি জানি তোমার ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যেসব ব্যারিয়ার আছে এসব দূর করার মাধ্যমে তোমার একটা ইয়ার মধ্যে এগ্রিমেন্টের মধ্যে আইসা তোমরা মনে করো যে ওরা ইয়া করবো, মানে এই তোমার দেশ পরিচালনা করবো, ঠিক আছে? এটি হচ্ছে ইয়া ইন্টিগ্রেশন। এই যে এখানে আছে পার্ট টু হ্যাভ উইটনেস পার্ট ফোর। আচ্ছা রে বাদ দাও, এই যে নাই। আচ্ছা, লেভেল অফ ইকোনমিক ইন্টিগ্রেশন, এটা কাল কাইও, ঠিক আছে, এটা বইটা রেখো। প্রথমে হচ্ছে তোমার ফ্রি ট্রেড এরিয়া। এটা দেখো, ফ্রি ট্রেড এরিয়া হচ্ছে মনে করো যে যে তোমরা যে ইয়া করবা, ওই যে একটা তোমার ইন্টিগ্রেশন করবা, এর মাধ্যমে তোমার প্রথম ধাপটাই হয়েছে ইন্টিগ্রেশনের প্রথম ধাপটাই হয়েছে তোমার ফ্রি ট্রেড এরিয়া হইব, যেখানে তোমরা ফ্রিতে ট্রেড করতে পারবা, ঠিক আছে? যেখানে তোমার ওই যে ট্যারিফ আছে মানে ট্যাক্স আছে ওগুলা থাকবো না, ঠিক আছে, মানে লো থাকবো, ওগুলা থাকবো না। এটা হচ্ছে ফ্রি ট্রেড এরিয়া, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, ঠিক আছে? পরটা হচ্ছে কাস্টমস ইউনিয়ন। কাস্টম ইউনিয়ন হচ্ছে যে এই ফ্রি ট্রেড এরিয়া প্লাস হচ্ছে তোমার কাস্টম ইউনিয়ন। যেহেতু তোমার যে মানে দেশগুলোর লগে তোমার ফ্রি ট্রেড এরিয়া আছে, ঠিক আছে, এটা হচ্ছে একটা। কিন্তু তোমার সেকেন্ড স্টেপ হচ্ছে তুমি কাস্টম ইউনিয়ন করবে, যখন নাকি তোমার কাস্টম ইউনিয়ন হচ্ছে মনে করো যে তোমরা একটা নীতি গ্রহণ করবা, যে যারা নাকি তোমার ইয়ার মধ্যে ইন্টিগ্রেশনের ভিতরে নাই, অগর লগে তোমার কিরকম বিজনেস থাকবো, মানে কিরকম ভাবে বিজনেস থাকবো। কিন্তু তোমার এই কাস্টম ইউনিয়নের আগে তোমার এক একটা দেশের কিন্তু এক একটা তোমার নীতি থাকে, যেরকম মনে করো যে চায়নার লগে বাংলাদেশের এক নীতি, পরে দেশে ইন্ডিয়ার লগে এক নীতি, পাকিস্তানের লগে এক নীতি, মানে আলাদা আলাদা তোমার ইয়ে থাকে না, যে পরিকল্পনা থাকে না। কিন্তু যখনকার তুমি সেকেন্ড স্টেপে যাইবা, তখনকার তোমার সবার একটাই কাস্টম ইউনিয়ন থাকবে, মানে সবাই একই রকম বিহেভিয়ার করবো, অন্য যারা নাকি তোমার ইয়াতে নাই, ওই ইন্টিগ্রেশনে নাই। কমন মার্কেট হইছে মনে করো যে তুমি ওখানে তুমি ইনভেস্ট করতে পারবা, পরে দেশে প্রোডাকশন করতে পারবা, এটা হচ্ছে তোমার কমন মার্কেট। ইকোনমিক ইউনিয়ন হইছে মনে করো যে তোমার ওই যে সেম ফিসকাল পলিসি থাকবো, পরে দেশে তোমার মনিটারি পলিসি থাকবো, এটা হচ্ছে এই ইকোনমিক ইউনিয়ন। আর হচ্ছে পলিটিক্যাল ইউনিয়ন হইছে মনে করো যে এটা এখন থেকে কেউই অ্যাচিভ করে নাই, ঠিক আছে? এটা কেউই অ্যাচিভ করে নাই, কারণ এখানে তোমার মানে এখানে মানে 27টা যে দেশ আছে, ঠিক আছে, 27টা দেশের একজন প্রধান কোনো সময় হইতে পারবো না, যে যে কারণে এখানে তোমার পলিটিক্যাল ইউনিয়নটা এখন পর্যন্ত কেউই অ্যাচিভ করতে পারেনি। কিন্তু ইকোনমিক ইউনিয়ন মানে ওই যে ইউই কিন্তু মানে অলরেডি অ্যাচিভ করে ফেলছে, ঠিক আছে? শেষ। এটা কি এইভাবে আইকে দিতে হবে না এমনি ডাইরেক্ট বুলেট পয়েন্ট দিয়ে লিখলে হবে? বুলেট পয়েন্ট লাগবে না, আমি তো বুলেট পয়েন্ট দিয়ে লিখবো। আচ্ছা, এই যে এখানে আরো লেখা আছে, তোমরা ইচ্ছা হলেও কিন্তু পড়তে পারো। পলিটিক্যাল ইউনিয়ন অন্তরে কেউ ইয়ে করে না, আর এই যে এখানে কিন্তু লেখাই আছে হাই ডিগ্রি অফ মেম্বার আছে, এই জায়গায় দেখো ফিসকাল, এই যে ফিসকাল পলিসি আছে, মনিটারি পলিসি আছে, কমন মনিটারি
ঠিক আছে। পরে এমনকি ট্যাক্স রেটও বুঝছো, এই যে ইকোনমিক ইউনিয়নের ভিতরে ট্যাক্স রেটও মনে করো যে সবার সেম থাকে, মানে যে মানে বেশি ডিফারেন্স হইতে পারবো না পরে আরেকটা আছে তোমার ইকোনমিক ইউনিয়নের ভিতরে, ওখানে সেম কারেন্সি থাকবে যেরকম ইউরো। আচ্ছা সেম, এই দ্য কেস স্টাডি অফ ইন্টিগ্রেশন, ঠিক আছে, এখানে এসে তোমার প্রথমটা ইকোনমিক ইন্টিগ্রেশনের ভিতরে আছে। আচ্ছা, প্রথমটা হচ্ছে তোমার ইনহ্যান্স ইফিসিয়েন্সি থ্রু দা স্পেশালাইজেশন। মানে করো যে এখানে তোমার তুমি মানে সব দেশে তো আর সবকিছু প্রডিউস করতে পারে না, সবাই তো স্পেশাল না একটা জিনিসে। তোমার এটার মধ্যে ইন্টিগ্রেশনের মাধ্যমে যে যেটাতে স্পেশাল তোমার ওই প্রোডাক্টটাই তোমার প্রোডাকশন করব, আর ওই প্রোডাক্টটাই তোমার পুরা যে তোমার ইন্টিগ্রেশনের ভিতরে ছড়াই দিব, ঠিক আছে, মানে ইউনিয়নের ভিতরে ছড়াই দিব। এটা হচ্ছে তোমার প্রথম। পরে দেশে যে তোমার আরেকটা হয়েছে তোমার ফ্রি ট্রেড আছে, এগুলো ধরতে পারো। ফ্রি ট্রেড মানে হচ্ছে তোমরা যে ফ্রি ট্রেড মানে হচ্ছে তোমার কোনো ট্যারিফ বা ট্যাক্স নেই, তোমরা ইচ্ছা করলে মনে করো এক দেশে আরেক দেশে ইনভেস্ট করতে পারবা। পরে দেশে তোমার চাইলে অন্য দেশ মানে আরেক দেশে তোমার ইনভেস্ট করতে পারবো। এটা হচ্ছে তোমার ইকোনমিক্যাল। আর হচ্ছে তুমি যদি পলিটিক্যাল আর ধরো, পলিটিক্যাল হচ্ছে এটা হচ্ছে স্যারে যে কইছিল যে তোমার যে এই তোমার ইউটা ওয়াই হয়েছে তোমার মূলত হয়েছে তোমার ওই যে ইয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরে, কারণ কি তোমার কয়েকদিন পরে পরে এই যুদ্ধের মাধ্যমে ইকোনমিক একটা ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক আছে। তো এখানে তোমার ওরা মানে এগুলো পলিটিক্যালটা, এই যে পলিটিক্যালটা তোমার, সো এর মাধ্যমে ওরা কি চাইছে যে যদি মনে করো যে ওরা একটা জোট হয়, ঠিক আছে, আর ওইখানে জোটে যদি মানে একমত থাকে তাহলে তোমার কেউই সহজে মানে সাহস করবো না যে ওখানে অ্যাটাক করার, ঠিক আছে। এটা হচ্ছে একটা, এটা হচ্ছে তোমার পলিটিক্যাল স্টেবিলিটি আনবো, ঠিক আছে। পরে দেশে তোমরা গ্লোবালি ইনফ্লুয়েন্স করতে পারবা, কারণ কি তুমি দেখো যদি ইউরোপের একটা দেশকে তুমি কিছু কও, দেখবে যে 27টা দেশ আছে, 27টা দেশই তোমার উপরে কি করবো, আরোপ করবো, ঠিক আছে। শেষ, এটাও দরকার নেই আর। এগুলো আইবো না, খামাখা বইতাছি, এটা তো বড়াই নেই স্যার। স্ট্রাকচার অফ ইউরোপিয়ান, আচ্ছা এই যে এটাও স্যার বলছিল। এই চ্যাপ্টার বোধহয় শেষ, পরের চ্যাপ্টারে যাও। না আমি এইটাই তো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এটা তো স্যারে কইছিল পড়তে। কোন জায়গায় গেল? পলিটিক্যাল স্ট্রাকচার, পলিটিক্যাল স্ট্রাকচার, আহ, এই যে পলিটিক্যাল স্ট্রাকচার হয়েছে যে এখানে এসে মনে করো চারটা আছে পলিটিক্যাল স্ট্রাকচার, মানে তোমার ওখানে কিরকম পলিটিক্যাল স্ট্রাকচার, এখানে এসে তোমার চারটা আছে। একটা হচ্ছে কমিশন, ইউরোপিয়ান কমিশন, পরে ইউরোপিয়ান কাউন্সিল, পরে হচ্ছে মানে ইউরোপিয়ান দাঁড়াও, আমি পার্লামেন্ট। তোমার একটা কথা বলি। এই হুম, স্যারের যে লাস্ট ক্লাসে সাজেশন দিছে ওটা কি তুমি দেখছিলা? লাস্টের হ্যাঁ রেকর্ডটা? এটা মধ্যে আছে, আছে তো, হ্যাঁ দেখছি। কিন্তু এখানে তো ওই যে ইয়ার পরে পড়ায় না, এই যে এই হ্যাঁ, এরপরে ডিসিশন স্যারে ফ্রেমওয়ার্কের খালি উপরে কইছে, এই আর কিছু স্যারে কোথায় কইছে নিতে। নাফটা বাদে, নাফটা নাফটা বাদে সবগুলা পড়তে, তুমি ভালো করে দিছো। আর না, এটা এখানে আছে বাদ এই ভিতরে। বাদ দিয়ে দিমু, না, নাচটা এটা তো স্যার বললো এই রেকর্ডিংয়ে দেখলাম। তাড়াতাড়ি কও। রেকর্ডিং এ তো এগুলো দেয় নাই। রেকর্ডিং এ আমি তো রেকর্ডিংটা দেখছি, ওই যে ডিসিশন ফ্রেমওয়ার্ক পর্যন্ত পড়াইছে রেকর্ডিং এ। আরে আছে না, বেটা, আমি দেখে দেখে নোট করছি। তাহলে মনে হয় আমার ওই মিস্টেক। মেডিটেশন ফ্রেমওয়ার্ক তো ওই কত 100 বছর পরে লাস্টে একবারে। আচ্ছা ইউরোপিয়ান কমিশন, কমিশন হয়েছে যে মনে করো যে প্রত্যেকটা দেশেতেই এখানে তোমার একজন কইরা মানে প্রতিনিধি থাকবো, ঠিক আছে। প্রতিনিধি মনে করো 27টা, আগে তো 28টা ছিল, এখন হচ্ছে 27টা। তোমার 27টা ইয়ার মধ্যে থেকে তোমার একজন প্রেসিডেন্ট হইব, আর প্রেসিডেন্ট হয়েছে তোমার চুজ করবো হয়েছে, আর মেম্বার গুলারে চুজ করবো। কমিশন মানে হয়েছে এখানে তোমার এগ্রিকালচারাল কমিশন, পরে রিসার্চ অ্যান্ড টেকনোলজিক্যাল কমিশন, মানে এরকম মনে করো যে নানা কমিশন থাকবো, আর প্রত্যেকটা দায়িত্বে একজন করে মনে করো যে ইয়া থাকবো, কি কয় এই মনে করো যে মেম্বার থাকবো। আর মেম্বার গুলা সিলেক্ট করবো হয়েছে তোমার ইয়া কি কয় এই এই তোমার প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট হয়েছে যারা নাকি তুমি ইলেক্টেড করছো, ঠিক আছে। এই হচ্ছে সিম্পল, এটা হচ্ছে সিম্পল আর কি। প্রত্যেকটা দেশের তে একটা করে প্রতিনিধি আইবো, ঠিক আছে। প্রতিনিধি হয়েছে মানে প্রধান, তোমার দেশের প্রধান, জাপানের এই sorry, জাপান বলে এই মনে করো যে ফ্রান্সের প্রধান কে, পরের দেশে তোমার ইয়ার জার্মানির প্রধান, ওরা থাকবো, ওরা হইছে তোমার ইয়ার লগে তোমার ইয়া করবো, ওই যে তোমার ইউরোপিয়ান কাউন্সিলের প্রধানের লগে তোমার ইয়া করবো, এই কি করবো বৈঠক করবো, ঠিক আছে। আর এখানে তোমার ইউরোপিয়ান কাউন্সিলেই তোমার হইছে তোমার যে কোনো তোমার ল এন্ড রেজিস্ট্রেশন কিন্তু তোমার ইয়া করে পারমিশন দেয়, ঠিক আছে, এখানে আছে, তোমরা বই রাখো। এটাই সিম্পল। আরেকটা হচ্ছে ইউরোপিয়ান পার্লামেন্ট, ইউরোপিয়ান পার্লামেন্ট হচ্ছে যে এখানে 751 জন মেম্বার থাকবো, ঠিক আছে, ডিরেক্টলি ইলেক্টেড বাই দ্য পপুলেশন। পপুলেশন মানে হচ্ছে তোমার প্রত্যেকটা দেশে যে তোমার এই ভোটাভুটি হয়,
ওই সিট গুলো তোমার কিভাবে ভাগ করাবো, যে তোমার টোটাল পপুলেশন সরি, টোটাল সিট ডিভাইডেড বাই টোটাল পপুলেশন, ওটাতে যদি তুমি ভাগ দাও তাহলেই তোমার আর বাকি মেম্বার গুলা পাইবা। যেরকম তোমার আমি যদি এক্সাম্পল দিই, মানে প্রত্যেকটা 27টা দেশ তোমার হচ্ছে 6টা করে সিট পাওয়া গেছে। তোমার মনে করো যার 500টা সিট আছে, ঠিক আছে, 500টা সিটের মধ্যে এখন মনে করো যে নরওয়ে তোমার এই তোমার পপুলেশন হয়েছে মনে করো 10 মিলিয়ন, তাহলে ওরা আরো 5টা সিট এক্সট্রা পাইবো, ঠিক আছে। কারণ কি, তোমার এই যে 500 ভাগ হয়েছে তোমার এই 500 ভাগ হয়েছে তোমার 10 মিলিয়ন, ঠিক আছে, এরকম করে ইউরোপিয়ান পার্লামেন্ট। আর পার্লামেন্টে কিন্তু তোমার ভোটাভুটির মাধ্যমে যে কোনো জিনিস পাস হয়, মানে হচ্ছে তুমি একটা জিনিস পাস করবা, তোমার এখানে পার্লামেন্টের লোকগুলা তোমার ভোট দিতে হইব, কেউ তোমার এগেনস্টে দিব, কেউ তোমার পক্ষে দিব, ঠিক আছে। আর এখানেও তোমার কিন্তু রাজনীতি চলে, মনে করো কেউ তোমার মানে মানে গ্রুপিং চলে। গ্রুপিং মানে কি, তোমার যে মেম্বার গুলা গেছে, ঠিক আছে, হয়তো বা কেউ তোমার ইয়াসিনের সাপোর্ট করবো, কেউ বা পলাশে সাপোর্ট করবো। এখন যদি তোমার ইয়াসিনের যদি একটা কোনো প্রস্তাব আনে, ঠিক আছে, তাহলে ইয়াসিনের লোক কিন্তু ইয়াসিনরই ভোট দেবো, আর যে পলাশের যেই লোকগুলো আছে পলাশের মতন বিরোধিতা করবো, ঠিক আছে। আর এই যে এখানে হচ্ছে কোর্ট অফ জাস্টিস। কোর্ট অফ জাস্টিস তো এই মতনই, এই যে তোমার দেশের প্রত্যেকটা দেশ থেকে একটা করে মেম্বার থাকবো, মানে জাস্টিস মেম্বার থাকবো, মানে লয়ার থাকবো, ঠিক আছে। এই যে এখানে আছে লয়ার থাকবো, কিন্তু ওরা কিন্তু তোমার দেশের জন্য কিছু করবো না, ওরা হচ্ছে টোটালি ফ্রি থাকবো। ওরা একমাত্র ইউরোপিয়ান ইউনিয়নের জন্য কাজ করবে, ঠিক আছে। এটাই খ্রিস্টাব্দে সব ইউরোপ পড়ান লাগবো, ক লাগবো, যদি তুমি ইজি এটি দেখা দেবো তোমরা। এস্টাবলিশ অফ ইউরো দরকার নেই। আর কিছু আছে? ও, তোমরা কিন্তু আরেকটা জিনিস পড়ো, আফটার ইফেক্ট অফ ব্রেক্সিট। সবার তো এটা তো এই তো সবার তো বুঝলাম না বল, ব্রেক্সিটটা শর্টলি বুঝ আছে তোমাদের? শর্টলি বা কিছুই নেই। ব্রেক্সিট মানে হয়েছে ব্রিটিশ এক্সিট, ঠিক আছে। হুম। 2016 সালে তোমার একটা জার্মানির জার্মানির না সরি ইউকের পার্লামেন্টে তোমার একটা ভোটাভুটি হয়। মনে করো যে কে ইউকে মানে ইউরোপিয়ান ইউনিয়ন থাকবো আর কে থাকবো না, ঠিক আছে। কিন্তু তোমার এই ভোটাভুটিতে তোমার স্লাইটলি ছোট মার্জিনে তোমার হাইরা জায়গা যে ওরা ইউরোপিয়ান ইউনিয়নে থাকবো না। তোমার এই রিজন হয়েছে, প্রথমটা হয়েছে দেশে মনে করো যে নাগরিক থেকে বেশি অন্য দেশের নাগরিকরা কাজ করে, ঠিক আছে, এর লেগে তোমার বিশৃঙ্খলা দেখা যায়। পরে দেশে তোমার মনে করো যে ওরা কিন্তু একটা হিউজ পরিমাণ তোমার ইউরোপিয়ান ইউনিয়নে থাকা লাগে, কিন্তু তোমার একটা হিউজ পরিমাণ একটা তোমার দেওয়া লাগে, মানে টোল দেওয়া লাগে, ঠিক আছে, যে তুমি এখানে এত ফ্যাসিলিটি পাইতেছো, ঠিক আছে। এর লেগে তোমার ওইখানে দেশের মানুষেরা ওইখানে চায় না যে মনে করো যে টাকা গুলো নষ্ট করো, এর লেগে তোমার ওই দেশের নাগরিকেরা মনে করো যে এটার বিপক্ষে করছে। আর 2020 সালে বুঝছো, এই যে বনসন জনসন না, যেটি হোক, বনসন যেটি হোক, ঠিক আছে, ওই পাশ করার পরে 2019 সালে 2020 সালের ডিসেম্বরে, ঠিক আছে, ওরা ব্রেক্সিট থেকে এক্সিট নেয়, মানে থেকে ইউ থেকে এক্সিট নেয়, ওটা হচ্ছে ব্রেক্সিট, ঠিক আছে। আর কিছুই নেই, একটুকুই, বুঝছো। এর চেয়ে ছোট কিছু নেই। শুনছি কিন্তু পড়ায়নি অপরচুনিটি ক্রিয়েট নাই আর এনে। এই যে এটা একবারে সবচেয়ে ইজি চ্যাপ্টার, ফাংশন অফ এক্সচেঞ্জ মার্কেট। এই ফরেন এক্সচেঞ্জ মার্কেট একটাই, এক কথাই হচ্ছে তোমার, যেখানে নাকি তোমার কারেন্সি কনভার্ট করা হয়, ঠিক আছে, এক কারেন্সিতে আরেক কারেন্সিতে কনভার্ট করা হয়, ওটাই হচ্ছে ফরেন এক্সচেঞ্জ মার্কেট। এন্ড ফরেন এক্সচেঞ্জ রেট হচ্ছে তোমার, যে রেটে তুমি একটা মনে করো বাংলাদেশে 1 টাকা তুমি যদি মানে 100 টাকা যদি তুমি ডলার মানে $1 যদি তুমি কনভার্ট করো, তাহলে তুমি পাইবা কত, 120 টাকা। এটাই হচ্ছে তোমার রেট, তুমি যে রেটে রিটার্ন পাইবা ওটাই হচ্ছে রেট, ঠিক আছে। এখানে হচ্ছে তোমার দ্য ফরেন ফাংশন অফ দ্য ফরেন এক্সচেঞ্জ মার্কেট। তোমার ফাংশনের এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে কারেন্সি কনভার্সন, আর একটা হচ্ছে তোমার রিক মনে পড়ছে রিক্স, কি জানি, এ, তোমার প্রোভাইড সাম কাইন্ড অফ রিক্স ফরেন রিক্স ফরেন এক্সচেঞ্জ রিস্ক, ঠিক আছে। এখানে হচ্ছে দুইটা, একটা হচ্ছে তুমি কারেন্সিটা তুমি কনভার্ট করতে পারবা, ঠিক আছে, আরেকটা হচ্ছে তোমার রিস্কটা এটা কমায়। তো এটা আমরা দেখি, এটা কই। আচ্ছা, তোমার কারেন্সি কনভার্সনের ভিতর কিন্তু দুইটা পার্ট, একটা হচ্ছে তোমার এই কারেন্সি স্পেকুলেশন হইছে তুমি একটা জিনিস বুঝবা, ঠিক আছে। তোমার একবার সিম্পল কথা কয়, তুমি জানো যে ইউএস ডলার হইছে তোমার মনে করো যে আজ থেকে 3 মাস পরে এটার প্রাইস হাই হইব, তো তুমি কি করবা, তুমি যদি মনে করো বাংলাদেশে হও, তাহলে তুমি কি করবা, তোমার টাকাটা তুমি ইউএস ডলারে কনভার্ট করবা, লো রেটে কনভার্ট করবা। কিন্তু যখন তোমার 3 মাস পরে যখন তোমার টাকাটা মানে হাই হইব, ঠিক আছে, তখনকার তুমি মানে
মানে যখন যে টাকাটা তুমি কিনছো US ডলার, তখন তুমি এটা কনভার্ট করবে আবার টাকায় করবা। তো তুমি যদি মনে করো যে এখন 1 টাকায় 100 টাকা পাইছো, কিন্তু তুমি 3 মাস পরে যদি তুমি 1 টাকায় 120 টাকা পাও, তাহলে কিন্তু তোমার 20 টাকায় লাভ। এটা হচ্ছে তোমার কারেন্সি স্পেকুলেশন। আরেকটা হচ্ছে ক্যারিং ট্রেড। ক্যারিং ট্রেড হচ্ছে তোমার মনে করো যে বাংলাদেশে হচ্ছে তোমার ইন্টারেস্ট রেট হচ্ছে 1%, ঠিক আছে, কিন্তু US হচ্ছে তোমার তোমার মনে করো যে 6%, ঠিক আছে, এই যে এখানে আছে। তার মানে তুমি যদি এখানে 1% হারে তুমি লোন নাও, লোন নিয়ে তুমি ওই টাকাটা যদি তুমি US ব্যাংকে রাখো, তাহলে তুমি কিন্তু 1 মাস পরে, 1 মাস পরে তুমি 6% পাইবা, ঠিক আছে, মানে 6% ইন্টারেস্ট পাইবা। তখন যদি তুমি 1% ওটা দিয়ে দাও, তাহলে তোমার 5% থাকবো, ঠিক আছে। এই হচ্ছে তোমার কারেন্সি ক্যারিং রেট। কিন্তু এখানে তোমার একটা কথা আছে, যদি তোমার US ডলারের দাম মানে বৃদ্ধি পায়, ঠিক আছে, মানে টাকার দাম বৃদ্ধি পায়, টাকার দাম বৃদ্ধি পেলে কিন্তু তোমার US ডলারও তোমার বেশি পে করা লাগবে। কারণ কি, তুমি আগে 1 টাকায় পাইতে মানে 100 টাকায় পাইতে 1 ডলার, যদি এখন তোমার 120 টাকায় 1 ডলার পাও, তার মানে কি তোমার ব্যাংকে, তুমি যে ব্যাংকে থেকে ধার নিছো ওই ব্যাংকে তোমার 120 টাকা দিয়ে লাগবে, ঠিক আছে, এখানে আছে এগুলো পুরো। হুম। আরেকটা হচ্ছে তোমার ইন্স্যুরেন্স এগেন্স্ট ফরেন এক্সচেঞ্জ রিস্ক। একটা হচ্ছে তোমার স্পট এক্সচেঞ্জ। তুমি মনে করো আমার থেকে পলাশ মনে করো ইয়াসিনে থেকে টাকা পায়, ঠিক আছে, পলাশে ইয়াসিনে তোমার পলাশ, ইয়াসিনে পলাশে মনে করো 100 টাকা 100 ডলার দিছে, পলাশ মনে করো লগে লগে এটা এক্সচেঞ্জ করে লাইছে, ওইটা হচ্ছে তোমার স্পট এক্সচেঞ্জ, মানে স্পটের মধ্যেই তুমি এটা এক্সচেঞ্জ করে লাইছো। আরেকটা হচ্ছে ফরওয়ার্ড এক্সচেঞ্জ রেট। ফরওয়ার্ড এক্সচেঞ্জ রেট হচ্ছে তুমি ইয়াসের লগে করছো, মানে একটা চুক্তিতে আইছো, ঠিক আছে, যে তুমি এখন তোমার 1000 ডলার আছে, ঠিক আছে, ইন ফিউচারে তুমি যখন কেউ 1000 ডলার ভ্যালু হয়েছে তোমার মনে করো যে 120 টাকা পার ডলার, কিন্তু তুমি 3 মাস পরে তোমরা চুক্তিবদ্ধ হয়েছে তুমি পলাশ যখন ওটা এক্সচেঞ্জ করবো, ঠিক আছে, টাকাটা তখন তুমি ওরা 119 টাকা করে দিবা, মানে 1 টাকা কম করে দিবা। এটা হচ্ছে তোমার ফরওয়ার্ড এক্সচেঞ্জ রেট, মানে তুমি প্রমিস করতেছো ইন ফিউচার তুমি 119 টাকা করে দিয়ে তুমি এই টাকাটা এক্সচেঞ্জ করবা। এটা হচ্ছে তোমার ফরওয়ার্ড। আর হচ্ছে কারেন্সি সোয়াপস, এটা হচ্ছে পুরা টোটালি ডিফারেন্ট। মানে ফরওয়ার্ড এক্সচেঞ্জের মাধ্যম মতো নেই, কিন্তু এটা তোমার ডিফারেন্ট হয়েছে যে তুমি কিন্তু কথা, ফরওয়ার্ড এক্সচেঞ্জে কিন্তু তুমি পলাশ কিন্তু তোমার টাকাটা লগে লগে দিতেছে না, ঠিক আছে, পলাশ 3 মাস পরেই তোমার টাকাটা দিতেছে, আর তোমার 3 মাস পরেই কিন্তু কমে দিতেছে। কিন্তু ক্যারিং সোয়াপে হয়েছে যে পলাশে টাকাটা তোমার এখনই দিয়ে দিব, ঠিক আছে, কিন্তু ইন রিটার্ন 3 মাস পরে তুমি ওরে টাকাটা মানে ব্যাক করবা, বুঝছো? মানে এটা কমুক আর বাড়ুক, ডাজেন্ট ম্যাটার, এইভাবেও তোমার রিস্ক কমানো যায়। একটা, না, না জানো এটা বড় নাই, ইকোনমিক থিওরি অফ এক্সচেঞ্জ, এ আর এই চ্যাপ্টার আর কিছু নেই, বুঝে গেছে। বুঝছো? না বুঝলে কই আমি আবার বুঝাই দেবো না এর, আবার কেউ জিজ্ঞাসা কিন্তু বই পারবো না, মগা বলা। হ্যাঁ, বুঝছি বুঝছি। গোল্ড টাইমও শেষ। স্ট্যান্ডার্ড পড়া লাগবে, এটা তো ভিডিও, এটা কিন্তু ভিডিওই আছে এই দুইটা, তোমরা হ্যাঁ কিন্তু হ্যাঁ। ইচ্ছা হলে ভিডিও দেখে নিতে, তাহলে ভিডিও দেখে নিও। ওকে। ওকে ওকে। সকালে তোমার বাস কটায়? 7টায় না? আমার তো 7টা ইয়ারতে আইব, কোনটা জানি। কারণ কি তোমার শুনো, আমি কই, আমি তোমার ইয়ার বাস আমো না চললেই, তোমার হচ্ছে সকালবেলা হচ্ছে তোমার আবদুল্লাহপুরের ব্রিজের উপরে আমি নামতে চাই না, ওইখানে হচ্ছে রিক্স সকালবেলা নামা।